তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল। তার মানে বাংলাদেশে যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানির পূর্বেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। বাংলাদেশের জনগণকে সরাসরি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে তারপরে জনগণের জন্য আন্দোলন সংগ্রামের চূড়ান্ত নেতৃত্ব দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কে মন্ত্রী শালা, কে মন্ত্রী সম্বন্ধী, এটা বলতে গেলে বিপদ দিয়ে আরো বেশি হতে পারে, সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করার সুযোগ পেয়েছি। আমরা কাজে লাগাবো এবং বুঝাই দিব যে কাউকে ভাঙায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টায় লিপ্ত হয় তার কপালে দুঃখ আছে। ভুয়া অভিযান সাজানো মামলা করে ফাঁসাতে গিয়ে ফেসে গেলেন 9 পুলিশ সদস্য। এই জন্যই বললাম প্রিয় দর্শক, পাবলিকের কাছে যেন ডাকাত আটকে গিয়েছে বেড়া জালে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে একটু একটু করে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিগত 22 বছরের রেকর্ড ভীষণ খারাপ, অধঃপতনের পথে। তাহলে শেখ হাসিনা কি হাল ধরতে পারছেন না, কিংবা দেশটার মুষ্টিমেয় কিছু মানুষের প্রগতিশীল মানসিকতার অভাবেই এমন দুর্দশা? এই প্রশ্নগুলো উঠেছে সমালোচক মহলে। একটা রিপোর্ট প্রশ্নের ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে। দর্শক, ভিডিও শুরুতেই বিএনপির জন্য একটি সুসংবাদ দিয়ে ভিডিওটি শুরু করছি, যেখানে ফয়জুল আহমেদ বলেছেন কুরবানির ঈদের আগেই বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং জনগণের মাঝে গণতন্ত্রের বার্তা নিয়ে ফিরবে। তো প্রিয় দর্শক, কেন তিনি এমন কথা বললেন? তিনি কি গোপন সূত্রে কোনো খবর পেয়েছেন? প্রিয় দর্শক, আমরা কিন্তু মাঝে মধ্যেই তাদেরকে নতুন নতুন কথা বলতে শুনি, বা তারা এসে বলে যে এগুলো তারা গোপন সূত্রে খবর পেয়েছে, এবং মাঝে মাঝে সেগুলো সত্য হয়ে থাকে। কেননা দেশের মধ্যে অনেকেই রয়েছে যারা তাদের কাছে ইনফরমেশনগুলো পাচার করে। তো প্রিয় দর্শক, তিনি কোন সূত্রে এমন মন্তব্য করেছেন সেটি আশা করছি নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন জেলের মধ্যে যত কয়েদি রয়েছে সকলেই বিএনপির নেতাকর্মী বা বিএনপি সদস্য বা বিএনপি তারা করে, এমনই মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন খুব দ্রুতই এদেরকে শাস্তির আওতায় আনা হবে। প্রিয় দর্শক, সেই সাথে তিনি আরো যেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সেটি আশা করছি আপনারা সামনেই দেখতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে একটি গোপন তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যে পড়ে গিয়েছেন, এবং এই সংকট শুধু রাজনৈতিক নয়, এখানে অর্থনৈতিক সংকটও রয়েছে। এমনকি প্রিয় দর্শক, এই তথ্যটি কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করেনি, এটি প্রচার করেছে পশ্চিম বাংলার একটি মিডিয়া। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন তারা মাঝে মাঝেই এই ধরনের তথ্য প্রকাশ করে থাকে। তো এটি কোন উদ্দেশ্যে প্রকাশ করেছে এবং তার প্রকাশিত তথ্যটি বা প্রতিবেদনটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটিও এখন আপনারা জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, অনেকেই বা অনেক বিশ্লেষকই কিন্তু এখন বলতে শুরু করেছে যে এখন যেই দ্বন্দ্বগুলো হবে রাজনীতিতে সেগুলো এখন আওয়ামী লীগে হবে। এতদিন আমরা দেখেছি বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব, বা জামাতের সাথে বিএনপি বা বিএনপির সাথে আওয়ামী লীগ, যাই হোক এক দলের সাথে আরেক দলের দ্বন্দ্ব আমরা দেখেছি। কিন্তু প্রিয় দর্শক, এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলার চেষ্টা করছে এখন আর আমরা এই দ্বন্দ্বগুলো দেখতে পারবো না, এখন আমরা সরাসরি দেখব আওয়ামী লীগের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, সেরকমই একটি তথ্য জানতে চলেছেন, যেখানে জুনায়েদ আহমেদ পলক সাহেব তিনি সরাসরি বলে দিয়েছেন যে কে কার ভাই ভাতিজা বা কে এমপির ছেলে বা কে মন্ত্রীর ছেলে এটা এখন থেকে আর দেখা হবে না। এমনকি প্রিয় দর্শক, তিনি একটা বিষয়কে কেন্দ্র করে এই কথাটি বলেছে। এমনকি প্রিয় দর্শক, সর্বশেষে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, যেখানে বলা হয়েছে যে জনগণকে ফাঁসাতে গিয়ে 9 জন ডিবি পুলিশ ফেঁসে গিয়েছে। প্রিয় দর্শক, এই 9 জন ডিবি পুলিশের মধ্যে কারা কারা যুক্ত রয়েছে এবং এরা যেভাবে ফেঁসে গিয়েছে এখান থেকে পরিত্রাণ কি তারা কোনোভাবে পেতে পারে, নাকি তারা যেভাবে ফেঁসে গিয়েছে এটাই তাদের জীবনের শেষ ফেঁসে যাওয়া, সেটিও জানতে চলেছেন। এবং এরই সাথে জানবেন এই সাধারণ মানুষগুলো কারা। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলেছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী।
সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। একটু জিজ্ঞেস করা ওদেরকে যে তারা জিহারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি। তাদের সময় তো একটা টেলিভিশন ছিল, আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে কৃষি তথ্য তারা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি। আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধে গিবাদ গিয়ে বেড়াচ্ছে, আমরা করে দিই, আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধেই কাজে লাগায়। যাক, আমি অনেক কথা বললাম, এই জন্য বললাম যে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পে আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে মানে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। কারণ কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখে মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায় সেই ফসলকেই কিন্তু জীবন বাঁচে। যেটা দিয়ে জীবন বাঁচবে, যেটা দিয়ে পুষ্টি হবে, তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো লজ্জার কিছু নেই। আপনারা সবাই দেখেছেন যে এখানে ঘটনায় কারা জড়িত প্রকাশ্যে, আবার কোর্টে গিয়েও দুজন কিন্তু 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তাহলে প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নিবে। এই ব্যাপারে যদি আমাকে আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদে কেউ থাকে, আমার কোনো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। আর এটা আমি আবারও বলেছি যে হস্তক্ষেপ করার সুযোগই নাই, কারণ স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি অবহিত তখনই, এবং উনি এটা তত্ত্বাবধান করছেন, উনি এটা নজরদারি করছেন। তো আমি আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে আমরা সন্ত্রাসী যেই হোক তার কোনো দল নেই, তার কোনো পরিচয় নেই, সে তার আত্মীয় কোন দলে আছে, কোন পদে আছে, এটা বিবেচনার বিষয় নয়। যে অপরাধী অপরাধ করেছে এবং অপরাধের যে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে অনুসন্ধান চলছে। পুলিশ যাদেরকেই পাবে এখানে দোষী হিসেবে, তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থাই নিবে আমরা সেটাকে সহযোগিতা করবো। বাধাগ্রস্ত করার তো প্রশ্নই আসে না, আমরা সহযোগিতা করছি এবং করব। আমি আগেও বলেছি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এই ধরনের কোনো অপরাধ করে কারো নাম ভাঙিয়ে সেটা সঠিক হোক আর বিভ্রান্ত করার উদ্দেশ্যে হোক, এটা যাতে কেউ সুযোগ না পায়। বরঞ্চ আগামী দিনে কে মন্ত্রী শালা, কে মন্ত্রী সম্বন্ধী, এটা বলতে গেলে বিপদ যে আরো বেশি হতে পারে, সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করার সুযোগ পেয়েছি। আমরা কাজে লাগাবো এবং বুঝাই দিব যে কাউকে ভাঙায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টা লিপ্ত হয়, তার কপালে দুঃখ। বাংলাদেশে এত উন্নয়ন, তাহলে কি সবটাই বেকার? হার মানল শ্রীলঙ্কা, পাকিস্তানের কাছেও। ভারত অনেকটাই গিয়ে কেনই বা পিছিয়ে পড়ছে বাংলাদেশ? আসল কারণটা কি? পিটার হাস শেখ হাসিনার বদনাম করলেন নাকি বাংলাদেশকে সাবধান করলেন? রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে একটু একটু করে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিগত 22 বছরের রেকর্ড ভীষণ খারাপ, অধঃপতনের পথে। তাহলে শেখ হাসিনা কি হাল ধরতে পারছেন না, কিংবা দেশটার মুষ্টিমেয় কিছু মানুষের প্রগতিশীল মানসিকতার অভাবেই এমন দুর্দশা? এই প্রশ্নগুলো উঠেছে সমালোচক মহলে। একটা রিপোর্ট প্রশ্নের ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে। হিসেব অনুযায়ী বাংলাদেশের থেকেও এগিয়ে পাকিস্তান। যেখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে হবে করছে, সেই জায়গাতেই এবার বিশাল বড় ধাক্কা। সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু প্রশংসা কুড়োচ্ছে বাংলাদেশ। ভারতকেও ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ বলছেন, কিন্তু অপর পিঠেই রয়েছে অবনতির ঢাল। যদি বলা হয় বাংলাদেশের ভবিষ্যৎ কি, বাংলাদেশের বহু গবেষণায় বহু বিশেষজ্ঞ নানান ধরনের ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু বেশিরভাগ ভবিষ্যৎবাণী একই দিকে। গত কয়েক দশকে যদি বাংলাদেশের এগিয়ে চলার গতির চিত্রটা দেখেন, তাহলে বুঝতে পারবেন স্বাধীনতার 5 দশকে দেশটা যে গতিতে এগিয়েছে, হয়তো ভবিষ্যতেও সেই গতিতেই এগোবে। দেশটাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। যদি আগামী 50 বছরের কথা বলা হয়, তাহলে এই সময়কালের মধ্যে বাংলাদেশের আরো উন্নতি অনিবার্য। আর সেই উদ্যোগেই তো অর্থনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, অবকাঠামোতে জোরালো উন্নয়নের চেষ্টা করছে দেশটার সরকার। বিশ্বমঞ্চেও দেশটার অর্থনৈতিক মর্যাদা থেকে শুরু করে রাজনৈতিক বিষয় গুরুত্ব পাচ্ছে, বেড়েছে মাথাপিছু আয়। কিছু গবেষণা বলছে 2030 সালের মধ্যে বিশ্বের 26তম শীর্ষ অর্থনীতির দেশ হবে এই বাংলাদেশ। কিন্তু এখানে আছে একটা রিস্ক ফ্যাক্টর।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যদিও বাংলাদেশের একটা বড় সমস্যা বৈষম্যমূলক আয়, এই বৈষম্য যত বাড়বে ততই কিন্তু দুর্বল হতে থাকবে দেশটার অর্থনীতি। আর সেটাই কাল হয়ে দাঁড়াবে না তো? গত 10 বছরে দেশটার জিডিপি বৃদ্ধি হয়েছে গড়ে 6% বেশি। আশা করা যায় আগামী 50 বছরে এই হার গিয়ে দাঁড়াবে ডাবল ডিজিটে। এই চিত্রটা কিন্তু এতদিন ধরে শোনা যাচ্ছিল। বাংলাদেশের টার্গেট 2030 সালের কথাও গোটা বিশ্ব হয়তো এতদিনে জেনে গিয়েছে, কিন্তু সম্প্রতি পিটার হাসের মুখের কিছু কথা সবটা যেন কেমন এলোমেলো করে দিল। সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে বৈশ্বিক স্বাধীনতা এবং সমৃদ্ধির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে স্বাধীনতা এবং সমৃদ্ধির সূচকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। স্বাধীনতার সূচকে বিচার করা হয়েছে দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি উপাদান। এখানেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। রিপোর্ট বলছে দীর্ঘ 22 বছর ধরে দেশটার অবনতি হচ্ছে। আশ্চর্যের বিষয়, 2023 সালেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত আর পাকিস্তানকে সমৃদ্ধির দিকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে স্বাধীনতার সূচকে। ফ্রিডম অ্যান্ড প্রসপেরিটি রিপোর্টে বাংলাদেশকে তালিকাভুক্ত করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে সচ্ছল এবং স্বাধীনতা সূচকে অধিকাংশ ক্ষেত্রে পরাধীন হিসেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমৃদ্ধির সূচকে রয়েছে 164টি দেশের মধ্যে ভারত 146তম স্থানে, কিন্তু বাংলাদেশ আছে 99তম স্থানে। পাকিস্তান রয়েছে 150তম স্থানে, অনেকটা এগিয়ে শ্রীলঙ্কা, অবস্থান 72তম। কিন্তু এই চিত্রটাই পুরো বদলে গেছে স্বাধীনতার সূচকে গিয়ে, যেখানে বাংলাদেশের অবস্থান 141তম, ভারতের 104তম, অপরদিকে পাকিস্তানের অবস্থান 113তম। স্বাধীনতা সূচকে বাংলাদেশের থেকেও এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, এমনকি পাকিস্তান। আর এই স্বাধীনতা সূচকের শীর্ষ 5টা দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড আর লুক্সেমবার্গ। অপরদিকে সমৃদ্ধি সূচকের শীর্ষ 5টা দেশ নরওয়ে, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন এবং নিউজিল্যান্ড। যদি 1995 থেকে 2022 সালের সমৃদ্ধির সূচক দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে প্রায় 13 পয়েন্ট। এই তালিকায় বারংবার বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে, ওঠানামা করেছে, কিন্তু মধ্য এশিয়ার আঞ্চলিক গড় পয়েন্ট থেকে বেশি পেয়েছে প্রায় 3.9 পয়েন্ট। কিন্তু ওই যে ভালোর পেছনে মন্দ থাকে, দেশটার সমৃদ্ধি বেড়েছে কিন্তু বৈষম্য কমেনি। এমতো পরিস্থিতিতে আটলান্টিক কাউন্সিলিং মনে করছে এই সময়টা বাংলাদেশকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সাক্ষরতার হার আর শিক্ষার প্রসার বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য রাখতে হবে শিক্ষার মান উন্নয়নের দিকে। প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগ সরকারের কথা। বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান, যিনি দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে একটা কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার ক্ষেত্রে শক্তিশালী পরিবর্তন এনেছেন। তার বিগত 15 বছরের শাসনকালে বিরোধী দল খুব একটা পাত্তাই পায়নি, কিন্তু সমস্যা রয়েছে এখানেই। শেখ হাসিনার সুশাসন স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে ঠিকই, কিন্তু ঝুঁকির মুখোমুখি হচ্ছে কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থাগুলো, যা সুশাসনকেই ক্ষতিগ্রস্ত করছে। আর এই ঝুঁকিগুলো কমানোর ক্ষেত্রে সরকারি ব্যবস্থা কিংবা অর্থনীতি কিংবা রাজনীতিতে একটা সুস্থ প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন। এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা, প্রত্যেক দেশেই দুর্নীতি থেকে শুরু করে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই চলে, কিন্তু মূল সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না, বরং এই সমস্যাগুলোকে সক্রিয়ভাবে স্বীকার করতে হবে, তার মোকাবিলা করতে হবে। প্রতিটি দেশ অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে, কিন্তু সেই মূল সমস্যা কখনোই এড়িয়ে গেলে চলবে না, বরং সেগুলোকে সক্রিয়ভাবে সমাধান করতে হবে। কথাগুলো বলে এখানে কি তিনি ঠুকে দিলেন আওয়ামী লীগ সরকারকে? কোথাও গিয়ে কি পরোক্ষভাবে সমালোচনা করলেন? এমনি থেকেই ভোটের আগে এই পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। কি মনে হয় আপনার? ডাকাত ফেসে গিয়েছে গৃহস্থের হাতে। গৃহস্থের হাতে 9 ডাকাত ধরা পড়েছে। গৃহস্থের জালের ভিতরে আটকে গিয়েছে 9 ডাকাত। এই শব্দটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে? এটা কতটুকু সত্য বলে মনে করছেন? প্রিয় দর্শক, আমি প্রথম আলো থেকে ওই 9 ডাকাতের পরিচয় তুলে ধরছি। ভুয়া অভিযান সাজানো মামলা করে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন 9 পুলিশ সদস্য। আজকের প্রথম আলোর রিপোর্ট। ভুয়া অভিযান সাজানো মামলা করে ফাঁসাতে গিয়ে ফেসে গেলেন 9 পুলিশ সদস্য। এই জন্যই বললাম প্রিয় দর্শক, পাবলিকের কাছে যেন ডাকাত আটকে গিয়েছে বেড়াজালে। এই বেড়াজালে আটকানোর এই অভ্যস্ততাটা যদি কন্টিনিউ করে, তাহলে আমাদের দেশটা হয়তো ডাকাত মুক্ত, চোর মুক্ত আর সন্ত্রাসী মুক্ত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে প্রথম আলো আজকে কি লিখেছে আমি যদি একটু আপনাদের সামনে প্রথম আলোর রিপোর্টটা পড়ি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। রাজধানীর ফকিরাপুরে অভিযান চালিয়ে 25 লাখ টাকার জাল নোট উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল। এই ঘটনা করা মামলায় গ্রেফতার দেখানো হয় 2 ব্যক্তিকে। তবে তদন্তে জানা গেছে ঘটনাটি ছিল সাজানো, জাল টাকা উদ্ধার হয়নি, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল এই 2 জনকে। প্রিয় দর্শক, এবার চিনতে পেরেছেন ডাকাত দল
কি ডাকাতি করতে গিয়েছে? ডিবি পুলিশ 2 জন মানুষকে 25 লাখ টাকার জাল নোট বানানোর অপরাধ দিয়ে তাদেরকে একটি সাজানো মামলায় 2 জন মানুষকে আটকিয়েছে। আর আদালতে যখন এটা তদন্তে ফাইনালে যাওয়ার পরে দেখা গেল যে এই ডিবি 9 জনে মিলে একটা সাজানো মামলা বানিয়েছে যে তারা 25 লাখ টাকার জাল নোট তৈরি করেছে। এটা যদি আমরা এভাবে বলি যে ক্ষেতের বেড়া যদি ক্ষেত খায়া পেলে তাহলে ক্ষেতের ফসল কিভাবে ফলবে? বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ বাহিনী, এই ডিবি পুলিশের কাজ যদি এরকম হয় যে ভালো মানুষকে ফাঁসানোর জন্য 25 লাখ টাকার জাল নোট বানিয়েছে বলে তারা 2 জন মানুষকে আটকিয়ে যখন আদালতে গেল, আদালতে গিয়ে নিজেরা ফেসে গিয়েছেন, এটা হয়তো বাংলাদেশের জন্য প্রথম। এবং আমি স্যালুট জানাই ওই আদালতে, ওই সংস্থাকে যারা এটাকে সঠিকভাবে ন্যায় বিচারের জন্য এটা ফুটিয়ে তুলতে পেরেছেন। এই মামলাটি সম্পর্কে আরো যে তথ্য এখানে লিখেছে, মিথ্যা মামলা করায় ডিবির 9 সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। খালাস দেওয়া হয় 2 আসামিকে। এই জন্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানি। কোরবানির পূর্বেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। বাংলাদেশের জনগণকে সরাসরি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে তারপরে জনগণের জন্য আন্দোলন সংগ্রামের চূড়ান্ত নেতৃত্ব দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন, খালেদা জিয়া মুক্তি পাবেন এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য, তাদেরকে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে নামানোর জন্য, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে চূড়ান্ত রূপটি বাংলাদেশে ধারণ হবে সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে। এবং খালেদা জিয়া সম্মুখ সারিতে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে, আমাদের দেশের সকল মানুষকে স্লোগান তুলে নেতৃত্ব দিবেন। বাংলাদেশের এই স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের ভয়ের কিছু নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধু মহান আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আপনার হাতে এই মুহূর্তে বিকল্প কোনো কাজ নেই। শুধু একটি কাজ, মহান আল্লাহর দরবারে দোয়া করতে চাই খালেদা জিয়া দ্রুত মুক্ত পেয়ে আপনার সামনে, আমার সামনে উপস্থিত হোক। তবে আমার বিশ্বাসের জায়গা থেকে, আমার কাছে রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে আমি শুধু আমাদের নেতাকর্মী, বাংলাদেশের উজ্জীবিত বিরোধী মতের মানুষদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, সর্বোচ্চ যদি দেরিও হয় কোরবানির পূর্বেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সামনে মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। আওয়ামী লীগের নেতারা তাকিয়ে তাকিয়ে দেখবে, বাংলাদেশের পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে, সেলুট করবে, সালাম করবে। খালেদা জিয়ার আশেপাশের নেতাকর্মীদের কাছে ঘুর ঘুর করা শুরু করবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের গোলামরা। এদেশের জনগণ ক্ষমতায় আসবে, জনগণের সরকার ক্ষমতায় আসবে। ভোটাধিকারের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে, খালেদা জিয়া মুক্ত হচ্ছে মানে বাংলাদেশের আকাশে বাতাসে গণতন্ত্রের পতাকা উজ্জীবিত হবে। খালেদা জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের এই মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বিরোধী সকল শক্তির মানুষ ঐক্যবদ্ধভাবে একটি আমব্রেলা, একটি ছাতার নিচে তারা নেতৃত্ব নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে শেখ হাসিনার অবৈধ এই তন্ত্র মন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। আর সেজন্যই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, মুক্ত হবে, জনগণের নেতৃত্ব দিবে। আওয়ামী লীগ আজও আমার এই বক্তব্য বিশ্বাস করবে না, কারণ ওরা জানে অবৈধ পথে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা ওদেরকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। কোনো লাভ হবে না। শেখ হাসিনার আগামী বক্তব্য কোনো কিছু বাংলাদেশের রাজনৈতিক প্রেডিকশনের সাথে কোনো কিছুর মিল পাবেন না। রাজনৈতিক যে বিশ্লেষণ রয়েছে তার সাথে তার বক্তব্যের কোনো মিল পাবেন না। তিনি শুধুমাত্র তার নেতাকর্মী, পুলিশ বাহিনী, অবৈধ কিছু লোকদেরকে তিনি একটু শক্তি যোগানোর জন্য ঝাড়ি ঝুড়ি ছাড়বেন। কোনো ঝাড়িতে কাজ হবে না। খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে, কোরবানির পূর্বেই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে ইনশাআল্লাহ। আমার এই যদি কোনো বড় ধরনের আমার এই বক্তব্যের মধ্যে পরিবর্তন না থাকে, বড় ধরনের যদি কোনো কিছু না ঘটে, তাহলে খালেদা জিয়া মুক্ত আকাশে আসছেন। আমার বিশ্বাস তিনি মুক্ত আকাশে ঘুরবেন, তিনি জনগণের নেত্রী, জনগণের কাতারি নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। এমনকি প্রিয় দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।